হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রফেশনালি একজন নার্সিং স্টাফ। আমি আমার এই চ্যানেলে হেলথ, নিউট্রিশন, লাইফস্টাইল সংক্রান্ত বিভিন্ন ধরনের ইনফরমেশান শেয়ার করে থাকি। তো এগুলোর সাথে সাথে এখন থেকে মাঝে মাঝে আমি আমার নার্সিংয়ের সাবজেক্ট রিলেটেড কিছু ভিডিও এখানে শেয়ার করব, যেগুলো আমার এই চ্যানেলের নার্সিং টিউটোরিয়াল নামে প্লেলিস্টের মধ্যে থাকবে। তো ডিউরিং নার্সিং ট্রেনিং পিরিয়ড আমরা বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছি। তার মধ্যে একটা সাবজেক্ট হলো FON, ফান্ডামেন্টালস অফ নার্সিং। এটা ফার্স্ট ইয়ারে পড়ানো হয়, বাট শুধু ফার্স্ট ইয়ার না, একজন নার্সিং পার্সোনেলের সারা লাইফের যে সার্ভিস, সেই পুরো সার্ভিস লাইফেই কিন্তু এই ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের থিওরি এবং প্র্যাকটিক্যাল পার্টগুলো খুবই কাজে লাগে। তো আজকে আমি এই সাবজেক্ট থেকে একটা টপিক বেছে নিয়েছি, সেটা হলো ভাইটাল সাইন। আজকে কথা বলবো ভাইটাল সাইন নিয়ে। ভাইটাল সাইনের যে টপিকগুলো আমি এই ভিডিওর মধ্যে কভার করব সেগুলো হলো হোয়াট ইজ ভাইটাল সাইন কী, হোয়াই দিজ আর কল্ড ভাইটাল সাইন, কেন এগুলোকে ভাইটাল সাইন বলা হচ্ছে, হোয়াট ভাইটাল সাইন ইমপ্লাই অ্যাবাউট ইউর হেলথ, আমি ভাইটাল সাইন থেকে একজনের হেলথ সম্পর্কে কী কী ইনফরমেশান নিতে পারি, হোয়াট আর দ্য নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল রেঞ্জেস অফ ভাইটাল সাইনের নর্মাল এবং অ্যাবনর্মাল ভ্যালু কী কী, হাউ টু মেজার অ্যাকুরেটলি, কীভাবে ভাইটাল সাইন অ্যাকুরেটলি মেজার করা যায়, অ্যান্ড হোয়াট আর দ্য সিভারেল ফ্যাক্টরস দ্যাট এফেক্টিং দ্য ভাইটাল সাইন, এবং কী কী ফ্যাক্টর রয়েছে যেগুলো ভাইটাল সাইনকে এফেক্ট করছে। সো লেটস স্টার্ট উইথ হোয়াট ইজ ভাইটাল সাইন। ভাইটাল সাইন কী? ভাইটাল সাইন হলো 4 থেকে 6টা মেডিকেল সাইনের একটা গ্রুপ, যেখান থেকে আমরা কোনো ইন্ডিভিজুয়ালের বডিতে যে ভাইটাল ফাংশনগুলো হয় তার স্ট্যাটাস সম্বন্ধে জানতে পারি। অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়ালের ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা যায় এই ভাইটাল সাইন দ্বারা। তো ভাইটাল সাইন কী কী রয়েছে? মেনলি আমাদের 4টে ভাইটাল সাইন রয়েছে, সেগুলো হলো টেম্পারেচার, পালস, রেসপিরেশন এবং ব্লাড প্রেশার। এখন তার সাথে সাথে পেন, SpO2, টাইডাল CO2 এগুলোকেও ভাইটাল সাইন হিসাবে ধরা হচ্ছে। তো এইবার চলে আসি সেকেন্ড কোশ্চেনে। এই সাইনগুলোকে ভাইটাল সাইন কেন বলা হয়? টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার এগুলোকে ভাইটাল সাইন বলার অনেক রকমের কারণ রয়েছে। তার মধ্যে ফার্স্ট রিজন হলো এই সাইনগুলো আমাদের এক্সিস্টেন্সের জন্য খুবই ভাইটাল। তার সাথে সাথে এই সাইনগুলো রেগুলেটও হয় বডির কিছু ভাইটাল অর্গান দ্বারা, যেমন হার্ট, কিডনি, লাংস, ব্রেন, লিভার ইত্যাদি। এবং এই সাইনগুলো থেকে আমরা বডির ভাইটাল অর্গানগুলোর কন্ডিশন সম্বন্ধেও কিন্তু জানতে পারি। নেক্সট হলো এই সাইনগুলোর সিগনিফিক্যান্ট ভ্যারিয়েশন ইন্ডিকেট করে বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল প্রবলেম, যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ব্লাড ডিপ্লিশন, ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনভেশন, টিস্যু ইনফ্লামেশন, অর্গান ইনফ্লামেশন, অক্সিজেন ইনসাফিসিয়েন্সি ইত্যাদি। এবং এই ধরনের সাইন সিমটম কিন্তু আমাদেরকে ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট, মেডিকেশন, নার্সিং কেয়ার ইমপ্লিমেন্টেশন সব কিছুতেই অনেকটা হেল্প করে। তার সাথে সাথে যে কোনো পেশেন্টের প্রেজেন্ট কন্ডিশন সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া আমরা পাই ভাইটাল সাইন থেকে। পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করছে নাকি ডিটোরিয়েট করছে সেগুলোও এই ভাইটাল সাইন থেকে জানা যায়। শুধুমাত্র পেশেন্ট না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই ভাইটাল সাইন খুবই ইম্পর্টেন্ট। এনি ডেভিয়েশন ফ্রম নর্মাল রেঞ্জ অফ এনি ভাইটালস ইন্ডিকেট দ্যাট ইউর হেলথ ইজ অ্যাট রিস্ক। উইথাউট হেলদি ভাইটাল সাইন আওয়ার হেলথ অ্যাট রিস্ক, বাট উই ক্যান সার্ভাইভ, বাট উইথাউট দেম অ্যাট অল উই অল আর ডেড। আর এই সমস্ত কারণেই এই সাইনগুলোকে বলা হয় ভাইটাল সাইন বা কার্ডিনাল সাইন। এবার চলে আসি ফার্স্ট ভাইটাল সাইন, টেম্পারেচারে। বডি টেম্পারেচার ডিফাইন্ড অ্যাজ দ্য ডিগ্রি অফ হিট মেনটেন বাই দ্য বডি, মানে হলো বডির হিট প্রোডাকশান এবং হিট লসের মধ্যে একটা ব্যালেন্স। আর বডিতে এই থার্মো রেগুলেশনটা মেনটেন হয় দুটো প্রসেস দ্বারা। একটা হলো থার্মোজেনেসিস মানে প্রোডাকশান অফ হিট, আর একটা হলো থার্মোলাইসিস মানে লস অফ হিট। আর এই কাজটা করে থাকে বডির হিট রেগুলেটিং সেন্টার হাইপোথ্যালামাস। যখন আমাদের বডিতে টেম্পারেচার বেড়ে যায় তখন হাইপোথ্যালামাস সিগন্যাল দেয় সোয়েট গ্ল্যান্ডকে টু সিক্রেট সোয়েট অ্যান্ড কুল ডাউন দ্য বডি। আর যখন আমাদের বডিতে টেম্পারেচার অনেকটা কমে যায় তখন হাইপোথ্যালামাস সিগন্যাল করে মাসেলকে টু মেক সিভার অ্যান্ড ক্রিয়েট হিট। তো এই পাথওয়েটা ছাড়াও হাইপোথ্যালামাস আমাদের বডির এই হোমিওস্ট্যাসিসটা মেনটেন করার জন্য আরও বিভিন্নভাবে কাজ করে। কোনো ক্ষেত্রে বিভিন্ন ধরনের হরমোন রিলিজ করে বা বিপির অনেক সময় ইনক্রিজ করে, ডিক্রিজ করে, এভাবেও হাইপোথ্যালামাস কাজ করে। তো এবারে দেখে নিই টেম্পারেচার নর্মাল রেঞ্জ কী এবং অ্যাবনর্মাল রেঞ্জ কী। আমাদের বডির নর্মাল টেম্পারেচার হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচার যদি 99 ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠে যায় তখন সেটাকে বলা হয় ফিভার বা লো পাইরেক্সিয়া। টেম্পারেচার যদি 100 থেকে 103 ডিগ্রি ফারেনহাইটের মধ্যেই থাকে তখন সেটাকে বলা হয় মডারেট পাইরেক্সিয়া। 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকলে সেটাকে বলা হয় হাই পাইরেক্সিয়া, এবং 105 ডিগ্রির ওপরে যখন চলে যায় তখন সেটাকে বলা হয় হাইপার পাইরেক্সিয়া।
আর উল্টো দিকে যদি টেম্পারেচার 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায় তখন সেটাকে বলা হয় হাইপোথার্মিয়া। ফার্স্ট দেখে নিই হাইপারথার্মিয়া ফিভার বা পাইরেক্সিয়া যেটাকে বলছি সেটা আমাদের হেলথ সম্পর্কে কী কী ইমপ্লাই করে। বডিতে যদি কোনো রকমের ইনফেকশন বা ইনফ্লামেশন থাকে তাহলে বডিতে টেম্পারেচার বাড়তে পারে। সেটা যে কোনো ধরনের ইনফ্লামেশন হতে পারে, টিস্যু ইনফ্লামেশন, সেল ইনফ্লামেশন বা অর্গান ইনফ্লামেশন। তার সাথে সাথে বিভিন্ন ধরনের মেডিকেশন রয়েছে যেগুলো আমাদের বডিতে টেম্পারেচার বাড়ায়, যেমন অপয়েডস, অ্যান্টিহিস্টামিন এবং কিছু কিছু অ্যান্টিবায়োটিক। কিছু কিছু ডিজিজ কন্ডিশন রয়েছে যেমন আর্থারাইটিস, হাইপারথাইরয়েডিজম, বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন লিউকোমিয়া, লাং ক্যান্সার, এগুলোতে কিন্তু টেম্পারেচার বাড়ে। তার সাথে সাথে সাডেন ইনজুরি, বার্ন, হার্ট অ্যাটাক, হিট স্ট্রোক, এগুলোতেও হঠাৎ করেই বডির টেম্পারেচার বেড়ে যায়। হিট স্ট্রোকের ক্ষেত্রে কি হয়, বডি হিট প্রোডাকশন এবং হিট লুজের ক্ষেত্রে ব্যালেন্স করতে পারে না। কনস্ট্যান্টলি বডির টেম্পারেচার বাড়তে থাকে কিন্তু বডি সেই হিটটাকে লুজ করতে পারে না। আর এই কন্ডিশনটাই কিন্তু অবশ্যই একটা এমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার, কারণ এই সময় সিভিয়ার ডিহাইড্রেশন তৈরি হয় যার জন্য অর্গ্যানগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয় এবং সেখান থেকে আমাদের যে টোটাল হোমিওস্ট্যাসিস সেটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে পড়ে। তো এটা গেল হাইপারথার্মিয়া। এবার চলে আসি হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া আমাদের হেলথ সম্পর্কে কী কী ইমপ্লাই করে। বডি টেম্পারেচার অনেক রকম কারণে লো হতে পারে, সেটা ক্লাইমেটের জন্য হতে পারে, আপনি দিনের কোন টাইমে টেম্পারেচারটা চেক করছেন সেটার উপর ডিপেন্ড করে হতে পারে। শুধুমাত্র যদি বডি টেম্পারেচার লো থাকে তাহলে সেখানে সেরকম চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যদি বডি টেম্পারেচার লো হওয়ার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের সিমটমস থাকে যেমন চিলিং, সেকিং, কনফিউশন, ডিফিকাল্টি ইন ব্রিদিং, তাহলে কিন্তু অবশ্যই মেডিকেল অ্যাডভাইস নিতে হবে। তার সাথে সাথে হাইপোথাইরয়েডিজম, এরকম বিভিন্ন ধরনের মেটাবলিক ডিসঅর্ডারেও কিন্তু বডি টেম্পারেচার লো হয় এবং কিছু কিছু ইনফেকশন এবং ইনফ্লামেশন রয়েছে স্পেশালি ওল্ড এজ এবং ইনফ্যান্টদের ক্ষেত্রে যেখানে বডি টেম্পারেচার লো হয়। টেম্পারেচার থেকে আমরা এই সমস্ত জিনিসগুলোকে ডিটেক্ট করতে পারি। এবার চলে আসি টেম্পারেচার মেজার করব কিভাবে। আমরা সবাই জানি টেম্পারেচার মেজার করা হয় থার্মোমিটার দিয়ে। আগে ক্লিনিক্যাল থার্মোমিটার ছিল, এখন সেটা রিপ্লেস হয়ে গেছে ডিজিটাল থার্মোমিটার। এবার হলো সাইট, কী কী সাইট থেকে আমরা টেম্পারেচার নিতে পারি। টেম্পারেচার ওরালি নেওয়া যেতে পারে, টেম্পারেচার রেকটাম থেকে নেওয়া যেতে পারে, টেম্পারেচার অ্যাক্সিলা থেকে নেওয়া যেতে পারে, ইয়ার এবং কোর, এগুলো থেকেও টেম্পারেচার নেওয়া যায়। বাট সবথেকে পপুলার এবং ইজি মেথড যেটা আমরা সবসময় যেখান থেকে টেম্পারেচার নিয়ে থাকি সেটা হলো অ্যাক্সিলারি টেম্পারেচার। এবার চলে আসি সেকেন্ড ভাইটাল সাইন পালসে। Pulse is an alternate expansion and recoil of an artery as the wave of blood is forced through it during the contraction of left ventricle. আমরা জানি আমাদের হার্টের 4টে চেম্বার রয়েছে, তার মধ্যে লেফট ভেন্ট্রিক্যাল থেকে অক্সিজেনেটেড ব্লাড প্রথমে অ্যাওর্টাতে যায়, তারপর অ্যাওর্টা থেকে আর্টারিতে এবং তারপর সারা দেহে ছড়িয়ে পড়ে। আমাদের আর্টারির ওয়ালগুলো তৈরি হয়েছে ইলাস্টিন ফাইবার দিয়ে, সেই জন্য আর্টারিগুলো এক্সপ্যান্ড করতে পারে এবং রিকয়েলও করতে পারে। তাই লেফট ভেন্ট্রিকলের ইচ কন্ট্রাকশানে যখন ব্লাড আর্টারিতে আসে তখন আর্টারিগুলো এক্সপ্যান্ড হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই আবার রিল্যাক্সও হয় যাতে করে ওয়েভ অফ ব্লাডটা পাস আউট হতে পারে। তো আর্টারির এই এক্সপ্যানশন এবং রিল্যাক্সেশনকে বলা হয় পালস, যেটা আমাদের হার্ট রেটকে ইন্ডিকেট করে। এবার দেখে নিই পালসের নর্মাল রেঞ্জ কী কী এবং অ্যাবনর্মাল রেঞ্জ কী। অ্যাডাল্টদের ক্ষেত্রে পালসের নর্মাল রেঞ্জ হলো 60 to 100 বিটস পার মিনিট। এটা যদি 100 বিটস পার মিনিটের বেশি হয় তখন সেটাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া, আর যদি 50 বিটস পার মিনিটের কম হয় তখন সেটাকে বলা হয় ব্যাডিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া এবং ব্যাডিকার্ডিয়া ছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল পালস রয়েছে, যেমন আর্টারিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ইন্টারমিটেন্ট পালস, অ্যারিথমিয়া, ডিক্রোটিক পালস ইত্যাদি। তো এবার দেখে নিই এই ট্যাকিকার্ডিয়া এবং ব্যাডিকার্ডিয়া থেকে আমরা কী কী ডিটেক্ট করতে পারি। ট্যাকিকার্ডিয়া আমাদের হেলথ সম্পর্কে যা যা ইমপ্লাই করে সেগুলো হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কনজেনিটাল অ্যাবনর্মালিটিস ইন হার্ট, করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ভালভ ডিজিজ, টিউমার, বিভিন্ন ধরনের ইনফেকশন, তার সাথে হাই ব্লাড প্রেশার, ওভার অ্যাক্টিভ থাইরয়েড, ওভার হাইড্রেশন, লাং ডিজিজ, বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাবিউজ, এগুলোই। আর ব্যাডিকার্ডিয়া আমাদের হেলথ সম্পর্কে ইমপ্লাই করে প্রবলেম উইথ এসএ নোড, যেটাকে হার্টের পেসমেকারও বলা হয়ে থাকে, তার সাথে বিভিন্ন ধরনের মেটাবলিক ডিসঅর্ডার যেমন লো থাইরয়েড, ডিহাইড্রেশন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তার সাথে হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার। তো আমরা পালস থেকে এই জিনিসগুলো ডিটেক্ট করতে পারি। এবারে চলে আসি পালস আমরা মেজার করব কিভাবে। পালস মেজারমেন্ট করা যায় দুটো প্রসেসে, একটা হলো প্যালপেশন এবং একটা হলো অসকালটেশন। প্যালপেশন মানে হলো ছুঁয়ে দেখা।
আমাদের বডিতে অনেক আর্টারি রয়েছে, তার মধ্যে বোনকে ক্রস করে গেছে এবং স্কিন সারফেসের খুব কাছাকাছি রয়েছে। এইরকম আর্টারিতে যদি আমরা ফিঙ্গার দিয়ে ফিল করি তাহলে আমরা পালসের সেন্সেশনটা পাবো। এইরকমই কিছু আর্টারি হলো রেডিয়াল আর্টারি ইন ফ্রন্ট অফ দ্য হ্যান্ড, টেম্পোরাল আর্টারি ওভার দ্য টেম্পোরাল বোন, ক্যারোটিড আর্টারি সাইড অফ দ্য নেক, ব্রেকিয়াল আর্টারি অ্যাভাব অ্যান্ড ইনার পার্ট অফ দ্য এলবো। ব্রেকিয়াল আর্টারি থেকে কিন্তু আমরা ব্লাড প্রেশারও চেক করি। যখন ব্লাড প্রেশার চেক করা হয় তখন এই ব্রেকিয়াল আর্টারিতে স্টেথোস্কোপটা প্লেস করতে হয়। ফিমোরাল আর্টারি গ্রয়নে, পবলিটিয়াল আর্টারি ব্যাক অফ দ্য নি, ডরসাল পেডিস আর্টারি যেটা আমাদের পায়ে রয়েছে এবং পস্টেরিয়র টিবিয়াল আর্টারি বিহাইন্ড দ্য মেডিয়াল মিলিওলাস। এটা গেল প্যালপেশন প্রসেসে। এবারে আসি অসকালটেশন প্রসেসে। অসকালটেশন প্রসেসে যে পালসটা চেক করা হয় সেটাকে অ্যাপিক্যাল পালসও বলা হয়। এখানে স্টেথোস্কোপটাকে প্লেস করতে হবে আমাদের বাম দিকের 4th এবং 5th ইন্টারকোস্টাল স্পেসের মাঝখানে। সাধারণত আমরা রেডিয়াল পালসই চেক করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে পালস ডেফিসিট দেখা যায় সেখানে অ্যাপিক্যাল পালস চেক করা হয়, কারণ অ্যাপিক্যাল পালসে কিন্তু আমরা একদম অ্যাকুরেট পালসের মেজারমেন্টটাই পেয়ে থাকি। তো পালস যখন আমরা চেক করব তখন পালস রেটের সাথে সাথে পালসের রিদিম, ভলিউম এবং টেনশন এগুলোও কিন্তু চেক করতে হয়। পালস রেট মানে হলো প্রতি মিনিটে পালসের সংখ্যা, রিদিম মানে হলো পালসের রেগুলারিটি, ভলিউম মানে হলো কোন ফোর্সে ব্লাডটা আর্টারির মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে ফিল করা, আর টেনশন মানে হলো ডিগ্রি অফ কম্প্রেসিবিলিটি। পালস রেট চেক করার সাথে সাথে এগুলো কিন্তু অবশ্যই চেক করা দরকার। এবার চলে আসি পরবর্তী ভাইটাল সাইন রেসপিরেশনে। রেসপিরেশন মানে হলো অ্যাক্ট অফ ব্রিদিং, অর্থাৎ অক্সিজেন নেওয়া এবং CO2 ত্যাগ করা। রেসপিরেশনের মধ্যে রয়েছে ইন্সপিরেশন, এক্সপিরেশন এবং পজ। রেসপিরেটরি রেট বলতে বোঝায় প্রতি মিনিটে আমি কবার ব্রিথ নিচ্ছি, এবং এটাকে ইন্ডিকেটও করা হয় ব্রিথস পার মিনিট দিয়ে। এবার দেখে নিই রেসপিরেটরি রেটের নর্মাল রেঞ্জ কী এবং অ্যাবনর্মাল রেঞ্জ কী কী। যে কোনো হেলদি অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মালি রেসপিরেশন রেট হওয়া উচিত 16 থেকে 24টা ব্রিথস পার মিনিট, আর সেই ব্রিথসটা যখন 25 ব্রিথস পার মিনিটের ওপরে চলে যায় তখন সেটাকে বলা হয় ট্যাকিপোনিয়া, এবং এই ব্রিথস যখন 10 ব্রিথস পার মিনিটের নিচে চলে যায় তখন সেটাকে বলা হয় ব্র্যাডিপোনিয়া। এবারে দেখে নিই আমরা রেসপিরেটরি রেট থেকে আমাদের হেলথ সম্পর্কে কী কী ডিটেক্ট করতে পারি। ট্যাকিপোনিয়া আমাদের হেলথ সম্পর্কে যা যা ইমপ্লাই করে সেগুলো হলো ডিহাইড্রেশন, বিভিন্ন ধরনের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেমন প্লুরাইটিস, এমফাইসিমা, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ল্যারিঞ্জাইটিস এবং তার সাথে সাথে ফিভার। আর ব্র্যাডিপোনিয়া আমাদের হেলথ সম্পর্কে ইমপ্লাই করে বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাবিউজ, তার মধ্যে বিভিন্ন ধরনের নার্কোটিক্স, কোকেন এগুলো থাকে, বিভিন্ন ধরনের অ্যালকোহল অ্যাবিউজ এবং মেডিসিন অ্যাবিউজ যার মধ্যে রয়েছে মিডাজোলাম, ফেন্টালাইন, নাইট্রোগ্লিসারিন, PGE1 ইত্যাদি, এবং স্লিপ অ্যাপনিয়া। তো এই ট্যাকিপোনিয়া এবং ব্র্যাডিপোনিয়া ছাড়াও আরও আমাদের বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল রেসপিরেশন রয়েছে। তার মধ্যে রয়েছে অ্যাপনিয়া মানে অ্যাবসেন্স অফ ব্রিদিং ফর এ শর্ট টাইম, রয়েছে ডিপসনিয়া, ডিফিকাল্টি অর পেনফুল ব্রিদিং, যেটা আমরা যে কোনো ধরনের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে দেখে থাকি। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ল্যারিঞ্জাইটিস, প্লুরাইটিস, এমফাইসিমা, নিউমোনিয়া সব ক্ষেত্রে ডিফিকাল্টি অফ ব্রিদিং থেকেই থাকে। তারপর রয়েছে অর্থোপনিয়া মানে পেশেন্ট শুধুমাত্র আপরাইট পজিশনে ব্রিথ নিতে পারে। এটা দেখা যায় অ্যাসাইটিস পেশেন্টদের ক্ষেত্রে এবং হাই ব্লাড প্রেশার পেশেন্টদের ক্ষেত্রে। নেক্সট হলো স্ট্রাইডার, যেখানে একটা হাই পিচডের শ্রিল সাউন্ড তৈরি হয়, অনেকটা ভাইব্রেশনের মতো। যখন কেউ রেসপিরেশন নেয় তখন এই সাউন্ডটা পাওয়া যায়। এটা আপার রেসপিরেটরি ট্র্যাক অবস্ট্রাকশন এবং ল্যারিঞ্জাইটিসের ফলে দেখা যায়। তারপর হলো হুইজ, যেখানে একটা হাই পিচডের মিউজিক্যাল হুইসেলের মতো আওয়াজ হয়। এটা দেখা যায় পার্সিয়াল ব্রঙ্কাস অবস্ট্রাকশনের জন্য অ্যাজমা এবং এমফাইসিমাতে। তারপর রয়েছে রেল, যেখানে একটা র্যাটিং এবং বাবলিং সাউন্ড হয়। এটা হয় অ্যালভিওলির মধ্যে মিউকাস এবং ওয়াটার জমে যাওয়ার জন্য। এটা ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা দেখে থাকি। সো এই হলো বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল রেসপিরেশন। এবারে আসি রেসপিরেশন মেজার করব কিভাবে। রেসপিরেশন মেজার করা হয় অবজারভেশন প্রসেসে। চেস্টের আপ ডাউন পজিশন দেখে রেসপিরেশন কাউন্ট করা হয়, তবে শুধুমাত্র ইন্সপিরেশন কাউন্ট করলেই হবে, এক্সপিরেশন কাউন্ট করার দরকার নেই, কারণ ইন্সপিরেশন এবং এক্সপিরেশন মিলেই একটা ফুল রেসপিরেশন হয়। তাই যদি ইন্সপিরেশন এবং এক্সপিরেশন দুটোই কাউন্ট করি তাহলে কিন্তু ভুল কাউন্ট হবে। আর রেসপিরেটরি রেট কাউন্টের সাথে সাথে রেসপিরেশনের রিদিম, চেস্ট মুভমেন্ট এবং রেসপিরেশনের ইজিনেসটাও কিন্তু অবজার্ভ করতে হবে। এবার চলে আসি নেক্সট ভাইটাল সাইন ব্লাড প্রেসারে। Blood pressure is the force exerted by the blood against the wall of the blood vessel
অ্যাজ ইট ফ্লো থ্রু দেম। অর্থাৎ ব্লাড ফ্লোর সময় ব্লাড ভেসেলসের ওপরে ব্লাড যে প্রেসার বা চাপটা ক্রিয়েট করে সেটাকে বলা হয় ব্লাড প্রেসার। ব্লাড প্রেসারের দুটো রিডিং রয়েছে, একটা সিস্টোলিক একটা ডায়াস্টোলিক। সিস্টোলিক ব্লাড প্রেসার কি? যখন লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা আর্টারিতে যায় তখন যে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রেসারটা তৈরি হয় সেটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেসার। আর ঠিক লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যাওয়ার আগের মুহূর্তে, মানে লেফট ভেন্ট্রিকল কন্ট্রাকশনের আগের মুহূর্তে যখন হার্ট রেস্টিং পজিশনে থাকে, ফুল অফ ব্লাড থাকে, রিল্যাক্স পজিশনে থাকে, তখন যে লোয়েস্ট অ্যামাউন্ট অফ প্রেসারটা তৈরি হয় সেটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেসার। আর এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসারের ডিফারেন্সকে বলা হয় পালস প্রেসার। এবার দেখে নিই ব্লাড প্রেসারের নর্মাল এবং অ্যাবনর্মাল রেঞ্জ কী। একজন হেলদি অ্যাডাল্টের ব্লাড প্রেসারের নর্মাল রেঞ্জ সিস্টোলিক ব্লাড প্রেসারের ক্ষেত্রে হলো লেস দ্যান 120 এবং ডায়াস্টোলিক প্রেসারের ক্ষেত্রে হলো লেস দ্যান 80। আর এটাকে একসাথে বলা হয় লেস দ্যান 120/80 মিলিমিটার অফ মার্কারি। এটাই ব্লাড প্রেসারের নর্মাল রেঞ্জ। এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার যখন 120/80 ওপরে উঠে যায় তখন সেটাকে বলা হয় হাইপার টেনশন। তো হাইপার টেনশনের কয়েকটা স্টেজ রয়েছে, যেমন প্রি হাইপার টেনশন, যখন সিস্টোলিক ব্লাড প্রেসার থাকে 120 থেকে 139 মধ্যে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার থাকে 80 থেকে 89 মধ্যে। স্টেজ 1-এ সিস্টোলিক ব্লাড প্রেসার থাকবে 140 থেকে 159 মধ্যে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার থাকে 90 থেকে 99 মধ্যে। আর স্টেজ 2 হলো যখন সিস্টোলিক ব্লাড প্রেসার 160 ওপরে চলে যায় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার 100 ওপরে চলে যায়। তো এটা হলো হাইপার টেনশন। এবার আসি হাইপোটেনশনে। হাইপোটেনশন তখনই বলা হবে যখন সিস্টোলিক ব্লাড প্রেসার 90 mm/Hg কমে যাবে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার 60 mm/Hg কম হয়। এবার আসি ব্লাড প্রেসার থেকে আমরা আমাদের হেলথ সম্পর্কে কী ডিটেক্ট করতে পারি। হাইপার টেনশন আমাদের হেলথ সম্পর্কে যা যা ইমপ্লাই করে সেগুলো হলো যে কোনো ধরনের কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, মেটাবলিক ডিসঅর্ডার, ওবেসিটি, ল্যাক অফ স্লিপ, স্ট্রেস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আর হাইপোটেনশন যেগুলো ইমপ্লাই করে আমাদের হেলথ সম্পর্কে সেগুলো হলো ডিহাইড্রেশন, ডিপ্রেশন, ফেন্টিং, ফ্যাটিক, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইত্যাদি। এবারে চলে যায় ব্লাড প্রেসার আমরা মেজার করব কিভাবে। ব্লাড প্রেসার মেজার করা হয় স্ফিগমোম্যানোমিটার এবং স্টেথোস্কোপ দ্বারা। আর সাইট হলো, আমরা সবাই জানি যে ব্লাড প্রেসারের সবথেকে পপুলার যে সাইট সেটা হলো আপার আর্ম। আপার আর্ম ছাড়াও আমাদের যে সমস্ত ক্ষেত্রে আপার আর্মে পসিবল হয় না সে সমস্ত ক্ষেত্রে কিন্তু পায়েও ব্লাড প্রেসার চেক করা যায়। এবারে চলে আসি ফিফথ ভাইটাল সাইন, যেটা হলো পেন। একটা সার্ভে করে দেখা গেছে আমাদের ওয়ার্ল্ডের টোটাল পপুলেশনের 14% পিপল পেনের জন্য অসুস্থ হয়ে পড়েছেন। তার সাথে সাথে 75% পিপল ওভার দ্য কাউন্টার মেডিসিন ইউজ করেন পেন রিডাকশানের জন্য। 35% পিপল প্রেসক্রাইব মেডিসিন ইউজ করেন পেন রিডাকশানের জন্য। এবং বিভিন্ন ধরনের যে ক্রনিক ডিজিজ রয়েছে যেমন হার্ট ডিজিজ, রেনাল ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, ক্যান্সার, এগুলোতে মানুষজন অ্যাকিউট পেনের সাথে সাথে ক্রনিক পেনও এক্সপিরিয়েন্স করে থাকেন। এবং এই পেনগুলো যে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের হেলথকে এফেক্ট করছে সেটা কিন্তু নয়, তার সাথে সাথে তার ফ্যামিলি, তার কমিউনিটিকেও কিন্তু এফেক্ট করে। তো এই সব কিছুর জন্যই পেনকে ফিফথ ভাইটাল সাইন হিসেবে কাউন্ট করা হচ্ছে। তো এই পেনের কয়েকটা টাইপ রয়েছে, যার মধ্যে ফার্স্ট হলো নসিসিপটিভ টাইপ, যেখানে টিস্যু ইনজুরির জন্য পেনটা হয়ে থাকে। সেকেন্ড হলো ইনফ্ল্যামেটরি টাইপ, এটা হয়ে থাকে আমাদের ইমিউন সিস্টেমের ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সের জন্য। থার্ড হলো নিউরোপ্যাথিক টাইপ, এটা নার্ভ টিস্যু ইনজুরির কারণে হয়ে থাকে। আর ফোর্থ হলো ফাংশনাল টাইপ, যেটার অবভিয়াস অরিজিন এখনও অবধি খুঁজে পাওয়া যায়নি, বাট এই পেনের ক্ষেত্রেও কিন্তু ইন্ডিভিজুয়াল পেন এক্সপিরিয়েন্স করে থাকেন। তো এবারে আসি আমরা পেন মেজার করব কিভাবে। পেন যেহেতু একটা সাবজেক্টিভ জিনিস, তো সেই জন্য পেন মেজার করার ক্ষেত্রে দুটো স্কেল তৈরি করা হয়েছে, একটা হলো নিউমেরিক স্কেল এবং একটা হলো ফেসিয়াল স্কেল। এটা হলো নিউমেরিক স্কেল পেন মেজারমেন্টের জন্য। ফার্স্ট পয়েন্টে রয়েছে কিছু নাম্বার যেগুলো পেশেন্টকে চুজ করতে বলা হয়, কতটা স্ট্রং তার পেন তার উপর ডিপেন্ড করে। নেক্সট হলো ভিজুয়াল অ্যানালগ স্কেল, এখানে একটা লাইন রয়েছে, এই লাইনটার উপরে মার্ক করতে বলা হয় কতটা স্ট্রং পেন তার উপর ডিপেন্ড করে। নেক্সট হলো ক্যাটাগরি স্কেল, যেখানে পেশেন্টকে ডেসক্রাইব করতে বলা হয় তার পেনটা কীরকম, সেটা কিছু টার্মের ওপর বেস করে, যেমন মাইল্ড না ডিসকমফর্টিং না ডিস্ট্রেসিং নাকি হরেবল নাকি এক্সক্রুসিয়েটিং, এই টার্মগুলোর ওপর ডিপেন্ড করে পেন মেজারমেন্ট করা হয়। আর এটা হলো ফেসিয়াল স্কেল, এখানে ফেসিয়াল এক্সপ্রেশন দেখে পেন মেজারমেন্ট করা হয় এবং নাম্বারিং করা হয়।
এবার চলে আসি নেক্সট ভাইটাল সাইন SpO2 বা অক্সিজেন স্যাচুরেশনে। অক্সিজেন স্যাচুরেশনে এটাই মেজার করা হয় যে আমাদের ব্লাডের মধ্যে কত পার্সেন্ট হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করছে এবং কত পার্সেন্ট হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করছে না। কারণ আমাদের বডির হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য এবং যাতে করে বডি ঠিকঠাক ফাংশন করতে পারে সেজন্য ব্লাডের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই SpO2-র নর্মাল রেঞ্জ একজন হেলদি অ্যাডাল্টের ক্ষেত্রে হওয়া উচিত 94 থেকে 100%। এই লেভেলটা যখন 90%-এর নিচে নেমে যায় তখন কিন্তু অবশ্যই মেডিকেল অ্যাডভাইস নিতে হবে। এই SpO2 থেকে আমরা আমাদের হেলথ সম্পর্কে কী ডিটেক্ট করতে পারি? SpO2 থেকে আমরা ডিটেক্ট করতে পারি হাইপক্সিমিয়া, যেখানে ব্লাডের মধ্যে অক্সিজেন লেভেল অনেকটাই কম থাকে, হাইপক্সিয়া যেখানে টিস্যুর মধ্যে অক্সিজেন লেভেল অনেকটা কম থাকে, সায়ানোসিস, ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন, তার সাথে রয়েছে ফ্যাটিক, ডিসওরিয়েন্টেশন, হ্যালোসিনেশন, ব্লাড ভিশন এগুলো। আর এই SpO2 মেজার করা হয় পালস অক্সিমিটার দিয়ে। তো এই হলো বিভিন্ন ভাইটাল সাইন। এবারে চলে আসি বিভিন্ন ফ্যাক্টর যেগুলো ভাইটাল সাইনকে অ্যাফেক্ট করে। তার মধ্যে প্রথমেই কথা বলি এজ নিয়ে। এজের মধ্যে যদি টেম্পারেচারের কথা বলি তাহলে টেম্পারেচারের ক্ষেত্রে ওল্ডারদের তুলনায় ইয়ঙ্গারদের টেম্পারেচার কিন্তু কিছুটা পরিমাণে বেশি হয় ডিউ টু হাই মেটাবলিক রেট। আবার অ্যাডাল্টদের থেকে ইনফ্যান্টদের টেম্পারেচার কিছুটা বেশি হয়, কারণ ইনফ্যান্টরা অ্যাডাল্টের থেকে বেশি পরিমাণে অ্যাক্টিভ। আর পালস এবং রেসপিরেশন দুটোই ইনফ্যান্ট এবং চিলড্রেনদের ক্ষেত্রে বেশি থাকে এবং আস্তে আস্তে যখন আমরা বড় হতে থাকি তখন সেটা কমতে থাকে। ব্লাড প্রেশার ইনফ্যান্টসিতে অনেকটা কম থাকে, চিলড্রেনদের ক্ষেত্রে কিছুটা বাড়ে, অ্যাডাল্টের ক্ষেত্রে গিয়ে আবার সেটা নর্মালাইজ হয়ে যায়। নেক্সট হলো সেক্স। টেম্পারেচার এবং ব্লাড প্রেশার ছেলেদের মেয়েদের তুলনায় বেশি থাকে, আর পালস এবং রেসপিরেশন মেয়েদের ছেলেদের তুলনায় বেশি থাকে। নেক্সট হলো টাইম অফ দ্য ডে। কোন টাইমে আমি টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার এগুলো নিচ্ছি তার উপরে কিন্তু এই ভাইটাল সাইনগুলোর রিডিং ডিপেন্ড করে। যেমন দেখা গেছে আর্লি মর্নিংয়ের রিডিং নর্মালের তুলনায় কিছুটা কম আসে এবং ইভিনিংয়ের রিডিং নর্মালের তুলনায় কিছুটা পরিমাণ বেশি আসে। নেক্সট হলো এক্সারসাইজ। ডিউরিং এক্সারসাইজ প্রত্যেকটা ভাইটাল সাইনই কিছুটা পরিমাণে ইনক্রিজ হয়। শুধুমাত্র এক্সারসাইজ নয়, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেমন অ্যাথলিট যারা রয়েছেন, যারা স্পোর্টসম্যান রয়েছেন, যে কোনো কাজ যখন করছেন, যে কোনো হাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন করছেন তখন কিন্তু প্রত্যেকটা ভাইটাল সাইনই কিছুটা পরিমাণে ইনক্রিজ হয়। তারপর যখন আবার রেস্ট নেওয়া হয় তখন সেটা আবার নর্মাল অবস্থায় ফিরে আসে। নেক্সট হলো ইমোশন। ফিয়ার, অ্যাংজাইটি, স্ট্রেস এই ইমোশনগুলোতে কিন্তু সব রকমই ভাইটাল সাইন কিছুটা পরিমাণে বৃদ্ধি পায়। নেক্সট হলো ফুড। যে কোনো ধরনের খাবার খাওয়ার পরই আমাদের বডিতে মেটাবলিজম রেট অনেকটা বাড়ে, তার জন্য অক্সিজেনের নিডটাও অনেকটা বাড়ে, আর এই সমস্ত কারণে পালস, রেসপিরেশন এগুলো বৃদ্ধি পায়। তার সাথে সাথে ফুড মেটাবলিজমের পরে কিছুটা হিট উৎপন্ন হয়, সেজন্য টেম্পারেচারটাও বৃদ্ধি পায়। তাই খাবার খাওয়ার পরপরই যদি ভাইটাল সাইন চেক করা হয় তো সেক্ষেত্রে নর্মালের তুলনায় রিডিংটা একটুখানি হাই পাওয়া যায়। তার সাথে রয়েছে ক্লাইমেটের ওপরেও কিন্তু ভাইটাল সাইন অনেকটাই ডিপেন্ড করে। হট ওয়েদারে মেটাবলিক রেট অনেকটা ইনক্রিজ হয়, সেজন্য টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার সব কিছু ইনক্রিজ হয়। আর কোল্ড ওয়েদারে টেম্পারেচার এবং পালস কিছুটা কম বা নর্মাল থাকলেও যেহেতু অক্সিজেনের নিড অনেকটা বেশি থাকে সেজন্য রেসপিরেটরি রেট অনেকটা বৃদ্ধি পায়। আর ঠিক ব্লাড প্রেশারের ক্ষেত্রেও ট্রপিক্যাল ক্লাইমেটে ব্লাড প্রেশার নর্মালের তুলনায় কিছুটা কম থাকে, আর পোলার ক্লাইমেটে ব্লাড প্রেশার নর্মালের তুলনায় কিছুটা বেশি হয়। নেক্সট হলো ডিজিজ। বিভিন্ন ধরনের ডিজিজ রয়েছে যেগুলো ভাইটাল সাইনকে অ্যাফেক্ট করে। যেমন শরীরের মধ্যে যদি ইনফেকশন বা ইনফ্লামেশন থাকে তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার অনেকটা বাড়ে। হাইপারথাইরয়েডিজম, ম্যালিগনেন্সি এগুলোতেও টেম্পারেচার অনেকটা বৃদ্ধি পায়। যদি শরীর থেকে অনেকটা পরিমাণে ব্লাড লস হয়, ইনফেকশন থাকে, কোনো রকম বড় ট্রমা বা ইনজুরি থাকে সেক্ষেত্রে পালস রেট অনেকটা বাড়ে। আবার টাইফয়েড ফিভারের ক্ষেত্রে পালস রেট কমে যায়। হার্ট ডিজিজের ক্ষেত্রে কার্ডিয়াক লেসনের ওপর ডিপেন্ড করে পালস রেট বাড়ে এবং কমে। রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রেও অনেকটা একই রকম। যে কোনো ধরনের এন্ডোক্রাইন ডিসঅর্ডার যেখানে মেটাবলিক রেট অনেকটা বৃদ্ধি পায় সেখানে রেসপিরেটরি রেট বাড়ে, এবং যে কোনো ধরনের রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের রেসপিরেটরি রেট বাড়ে। বিভিন্ন ধরনের ডিজিজ রয়েছে যেগুলো আমাদের সার্কুলেটরি সিস্টেম এবং কিডনিকে অ্যাফেক্ট করে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার বাড়ে। তার সাথে সাথে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে আমাদের ব্লাড প্রেশার বাড়ে। আবার উল্টো দিকে উইকেন হার্ট অ্যাকশন এবং হেমারেজে ব্লাড প্রেশার অনেকটা কমে যায়। নেক্সট হলো ড্রাগ। বিভিন্ন ধরনের ড্রাগ আমাদের ভাইটাল সাইনকে অ্যাফেক্ট করে, যেমন অপয়েডস, অ্যান্টিহিস্টামিন, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এগুলো থেকে আমাদের বডির টেম্পারেচার বাড়তে পারে, আবার অ্যান্টিবায়োটিক ড্রাগ থেকে কিন্তু টেম্পারেচার কমতে পারে।
ক্যাফিন, অ্যাট্রোপিন, থাইরয়েড, অ্যাডিনালিন এগুলো পালস রেট অনেকটা বাড়ায়। উল্টো দিকে সিডেটিভ জাতীয় ড্রাগ পালস রেট অনেকটা কমায়। কোকেন, হিরোইন, নিকোটিন, টোবাকো এগুলো এই জাতীয় ড্রাগগুলো রেসপিরেটরি রেটকে অনেকটা বাড়ায়। নাইট্রোগ্লিসারিন, অ্যামাইল নাইট্রেট এগুলো বিপিকে অনেকটা বাড়ায়। তো এরকম বিভিন্ন ধরনের ড্রাগ রয়েছে যেগুলো আমাদের ভাইটাল সাইনকে অ্যাফেক্ট করে। নেক্সট হলো হরমোন। কিছু কিছু হরমোনের ওপরেও কিন্তু আমাদের ভাইটাল সাইন অনেকটাই ডিপেন্ড করে। যেমন থাইরয়েড এবং অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেট হয়, সেই হরমোনগুলোর বৃদ্ধির কারণে কিন্তু আমাদের সমস্ত রকমের ভাইটাল সাইন বৃদ্ধি পায়। এই হরমোনগুলো যখন ব্লাড স্ট্রিমে রিলিজ হয়, তারপর এগুলো আমাদের অক্সিডেশন প্রসেসকে স্টিমুলেট করে এবং একটা লার্জ অ্যামাউন্ট অফ হিট প্রডিউস হয়। তার সাথে সাথে আমাদের বডিতে মেটাবলিক রেট অনেকটা বৃদ্ধি পায়, অক্সিজেনের নিড অনেকটা বৃদ্ধি পায় এবং রেসপিরেটরি রেট অনেকটা বাড়ে। আমাদের অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় অ্যালডোস্টেরন নামে একটা হরমোন, যেটা কিডনিকে স্টিমুলেট করে সল্ট রিটেনশনের জন্য এবং যেখান থেকে ব্লাড প্রেশার বাড়ে। কিছু ফিমেল সেক্স হরমোন রয়েছে যেমন প্রোজেস্টেরন, এটাও কিন্তু ভাইটাল সাইনকে বৃদ্ধি করে। আর সেই জন্যই মেনস্ট্রুয়াল পিরিয়ডের ঠিক আগেই টেম্পারেচার কিছুটা পরিমাণে ইনক্রিজ হয়। প্রোজেস্টেরন আমাদের শরীরের প্লাজমা ভলিউমকে অনেকটা বাড়িয়ে দেয়, যার জন্য হার্টের ওয়ার্ক লোড অনেকটা বাড়ে, আর সেই জন্য পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার সব কিছুই বাড়ে। আবার উল্টো দিকে রয়েছে এডিএইচ, অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন, সেটা আবার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে। আনহেলদি লাইফস্টাইল এবং আনহেলদি ফুডও কিন্তু ভাইটাল সাইনকে অ্যাফেক্ট করে। যদি আমরা ক্রমাগত প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, হাই ফ্যাট কন্টেনিং ফুড, রিফাইন্ড সুগার এগুলো খেতে থাকি, তাহলে আমাদের পালস রেট, ব্লাড প্রেশার এই সব কিছুই কিন্তু ইনক্রিজ হয়। তো এগুলো গেল বিভিন্ন ধরনের ফ্যাক্টর যেগুলো ভাইটাল সাইনকে অ্যাফেক্ট করে। এগুলো ছাড়াও কিছু স্পেসিফিক ফ্যাক্টর আছে যেগুলো ভাইটাল সাইনকে অ্যাফেক্ট করে। যেমন টেম্পারেচারের ক্ষেত্রে আমরা কোন সাইড থেকে টেম্পারেচারটা নিচ্ছি তার উপরে কিন্তু ডিপেন্ড করে টেম্পারেচারের রিডিং। রেকটাল টেম্পারেচার সবসময় ওরাল টেম্পারেচার থেকে 1 ডিগ্রি বেশি থাকে এবং অ্যাক্সিলারি টেম্পারেচার ওরাল টেম্পারেচার থেকে 1 ডিগ্রি কম থাকে। তেমনি পালস এবং ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা কোন পজিশানে পালস এবং ব্লাড প্রেশার রিডিংটা নিচ্ছি তার উপর ডিপেন্ড করে। সবসময়ই সিটিং এবং স্ট্যান্ডিং পজিশানে যে রিডিংটা আমরা পাই তার থেকে লাইং পজিশানে যে রিডিংটা পাই সেটা কিছুটা পরিমাণে কম হয়। তার সাথে সাথে ব্লাড প্রেশার এবং পালসের ক্ষেত্রে কিন্তু পশ্চারটাও ডিপেন্ড করে। শর্ট এবং ফ্যাটি পিপলদের ব্লাড প্রেশার এবং পালস রেট দুটোই কিন্তু টল পিপলের থেকে বেশি থাকে। তো এই হলো টোটাল ভাইটাল সাইন। আমরা দেখলাম যে ভাইটাল সাইন কাকে বলে, কেন এগুলো এত ইম্পর্টেন্ট, কী কী ফ্যাক্টর এগুলোকে অ্যাফেক্ট করছে, আমরা ভাইটাল সাইন থেকে কী কী ডিটেক্ট করতে পারি, এই সব কিছুই এই ভিডিওটাতে আলোচনা করলাম। তো এরকমই আমার নার্সিংয়ের সাবজেক্ট নিয়ে কিছু কিছু ভিডিও আমি ইন ফিউচার এখানে আপলোড করব। সো প্লিজ স্টে টিউন অন মাই চ্যানেল। আর আপনি যদি চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, আর তার সাথে সাথে বেল বাটনটাও অ্যাক্টিভ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।